মাইলস্টোন অনলাইনে তোমাদের স্বাগত। আসন্ন ডব্লিউপি কেপি পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ যে অঙ্কের সিরিজ চলছে, আজকে তার 3 নম্বর দিন। তা আসো প্রথমে 1 নম্বর কোশ্চেন। এক দাগের কোশ্চেনে বলা হয়েছে এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে। যা মূলধন আছে সেই মূলধনটাকে 3টে পার্টে ভাগ করেছে। সেই পার্টগুলো কি কি? একটা হচ্ছে 1/3 অংশ, একটা হচ্ছে 1/4 অংশ, আর বাকিটা আমাদেরকে বলেন, বাকিটা বলেন। এবার এই জাতীয় অংশ যখন দিয়ে দেয় তখন কি করতে হবে? এই নিচের যে সংখ্যাগুলো আছে যে লসাগু নিতে হবে। 3 এবং 4 এর লসাগু কত? 12। টোটাল মূলধন আমরা ধরে নিচ্ছি কত? 12। এইবার 3 দিয়ে 12কে কাটলে কত হবে? 4। 4 দিয়ে 12কে কাটলে কত হবে? 3। তাহলে 4 আর 3 এর 7 হয়ে গেল। টোটাল 12, 12 থেকে 7 বাদ গেলে কত থাকবে? 5। তাহলে বাকি অংশটা কত হবে? 5। তাহলে এই হচ্ছে আমাদের মূলধনের 3টে পার্ট। এবার এই 3টে পার্ট সুদে বিনিয়োগ করে আমাদের টোটাল ইনকাম কত হয়েছে? বার্ষিক আয় 561 টাকা। তা যে বার্ষিক আয় 561 টাকা হয়েছে, 561 টাকা, তার সাথে একটা 100 গুণ করবো। পিটিআর বাই 100 এর 100টা এই পাশে এসছে। আর নিচে এটা শর্টকাট রুলস ফিক্স। প্রথমে আমরা বিনিয়োগ করেছিলাম 4 টাকা, সেটা 7% হারে। তারপরে বিনিয়োগ করেছিলাম 3 টাকা, সেটা 8% হারে। আর তারপরে বিনিয়োগ করেছিলাম 5 টাকা, সেটা 10% হারে। যেহেতু এই 561টা টোটাল আয়, মোট, মোট বললে মাঝখানে প্লাস দিতে হবে, আর পার্থক্য বললে মাঝখানে মাইনাস দিতে হবে। তাই এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, 561 ইন্টু 100 ডিভাইডেড বাই, এটা 4 7 28, 3 8 24, আর 5 10 50, 8 4 12 2, হাতে 1, 5 8 6, 7 8 9 10, 102। তাহলে নিচে টোটাল কত হচ্ছে? 102। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা কতবার যাবে? এটা দিয়ে এটা ভাগ যাবে না নিশ্চয়ই। যদি আমরা কাটাকাটি করি, এটা প্রথমে আসবে কত? 2 দিয়ে কাটলে হবে 51, এটা 2 দিয়ে কাটলে কত হবে? 50। আচ্ছা, এটা দিয়ে এটা কাটবে কি? যদি না কাটে, 561 আর নিচে এসছে কত? 51। এটা কবার যাবে? 317 দিয়ে যদি যায়, 17 317 51, 3 দিয়ে 17 দিয়ে যদি দিই, এটা 3 বার যাবে। আর 17 দিয়ে যদি এটা দিই, 3 17 51, 5 আবার 3 17 51, 3 দিয়ে যদি এটা কেটে দিই, তাহলে 3 11 33। তাহলে আমাদের কত আসছে? 11 ইন্টু 50 মানে 550। এই 550টা হচ্ছে 1 ইউনিটের মান। কিন্তু আমাদের টোটাল কত ছিল? কত ইউনিট ধরে কাজ করেছিলাম? 12 ইউনিট। অর্থাৎ 12 ইউনিটের মান কত? তাহলে 12 0 0, 5 12 60 0 হতে 6, 5 12 60 আর 6 66। অর্থাৎ আমাদের কাছে প্রশ্ন করেছে, তাহলে তার মূলধন কত ছিল? অর্থাৎ মূলধন ছিল 6600। এটা আমাদের অ্যান্সার। 2 দাগের কোশ্চেন। 2 দাগের কোশ্চেনে বলা হয়েছে 3টে সংখ্যার গড় 77। তার 3টে সংখ্যা আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই যে 3টে সংখ্যা, এই 3টে সংখ্যা কেমন? বলা হয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। মানে একটা দ্বিগুণ আরেকটাও দ্বিগুণ, 2 দুগুণে কত হচ্ছে? 4। যদি আমি প্রথম সংখ্যাটাকে 4 ধরি, প্রথম সংখ্যাটাকে ধরে নিতে হয়, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টা দ্বিগুণ, এটা কত হলে এর দ্বিগুণ 4 হবে? 2 হলে। আবার দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে কত হলে এটা 2 হবে? 1 এর 2 দ্বিগুণ করলে 2 হচ্ছে। তাহলে এই 3টে সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। টোটাল কত হচ্ছে? 4 আর 2 6 আর 1 7। আর 7 মানেই বলেছে 3টে সংখ্যার গড় 77। তাহলে গড় যদি 77 হয়, মোট কত? গড় ইন্টু মোট মান ইন্টু সংখ্যা, তাহলে 77 ইন্টু 3। এটা থেকে এটা কত গুণ? 7 দিয়ে এটা যদি কাটি তাহলে কত হবে? 11, 3 11 33 গুণ। তাহলে প্রত্যেকটাকে নির্ণয় করতে হবে। এটাকেও যদি আমি 33 গুণ করি, 3 7 21 1 হাতে 1, 3 4 12, 12 2 হাতে 1, 12 1 13, এই একটা বেরোলো। এটাকেও যদি আমি 33 গুণ করি, 33 2 66 হবে। এটাকেও যদি আমি 33 গুণ করি, 33 1 33 হবে। এই আমাদের 3টে সংখ্যা বেরিয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার চেয়েছে। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়া হয়। মানে প্রথমে ছাড় দিয়ে দিল এবং তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকুরিজীবী বছরে 160 টাকা কর দিচ্ছে।
তাহলে 1% কর দেওয়ার জন্য 160 টাকা কর দিচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে 1% সমান সমান 160। টোটাল কর কত, অর্থাৎ 100% মানে কত, এটা টোটাল মাইনে বেরোচ্ছে। এটা কত হচ্ছে, 160 আর 100 গুণ করলে 16,000 হচ্ছে। এই 16,000টা কখন হচ্ছে, যখন 8% অলরেডি ছাড় দিচ্ছে। তাহলে অ্যাকচুয়াল বেতন কত ছিল, এর সাথে আরো 8,000 যুক্ত হবে, 8,000 যখন ছাড় দিচ্ছে। তাহলে 16,000 আর 8,000 24,000। এই 24,000 ও টোটাল বেতন, এই 24,000 বেতনটা ক মাসে পাচ্ছে, 12 মাসে। অর্থাৎ একে যদি আমি 12 দিয়ে ভাগ করি কত হবে, 2,000। অর্থাৎ আমাদের অ্যান্সার কি হবে, বলা হয়েছে তার মাসিক বেতন কত, অর্থাৎ তার প্রতি মাসের বেতন হচ্ছে 2,000 টাকা। অ্যান্সার 4। বলা হয়েছে একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, আর সি 15 দিনে করতে পারে। তাহলে প্রত্যেকের যে কাজের দিন সেগুলোকে আমরা এলসিএম নেব, 10, 12 আর 15। 10, 12 আর 15, এর লসাগু কত, 60। তাহলে প্রত্যেকের ক্ষমতা কত, 10 দিয়ে ভাগ করলে 6 হয়, 12 দিয়ে ভাগ করলে 5 হয়, আর 15 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে তিনজনের পৃথক ক্ষমতা কত, 6, 5 আর 4। এবার একটা ঘটনা দিয়েছে যে তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ চলে যাচ্ছে। 2 দিন পরে এ যাচ্ছে, কিন্তু 2 দিন পর্যন্ত তো প্রত্যেকে একসাথে করেছিল। তাহলে তিনজনের একসাথে টোটাল ক্ষমতা কত, 5 আর 6 11, 11 আর 4 15। এই 15 ক্ষমতা নিয়ে 2 দিন ধরে কিন্তু কাজ করেছে এরা। তাহলে কটা কাজ হয়েছে, 30টি কাজ হয়েছে। মোট কাজ কটা ছিল, 60টা। তার মধ্যে 30টা হয়ে গেছে, তাহলে বাকি আছে কটা, আরো 30টা এখনো বাকি আছে। এবার কি বলছে, কাজ শেষ হবার 4 দিন আগে সি চলে যায়। এই যে সি, এ 4 দিন আগে চলে গেছে। যদি কাজে থাকতো তাহলে ওই 4 দিন ধরে কাজ করতো, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে গেছে বলে ওই 4 দিনের কাজটা জমা হয়ে যাবে। তাহলে সি এর ক্ষমতা কত, সি এর ক্ষমতা হলো 4। আর ওই 4 ক্ষমতা নিয়ে 4 দিন কাজ করেনি, মানে ওর 4 4 16টি কাজ জমা হয়ে গেছে। এই যে 16টা কাজ জমা হয়ে গেছে, তা বাকি ছিল কটা, 30টা। তার উপরে আরো 16টা জমা হলো, তাহলে কটা হচ্ছে, 46টা কাজ। এই যে 46টা কাজ এখনো আছে, এখানে কিন্তু এ বাড়ি চলে গেছে। তাহলে আছে কারা, আছে হচ্ছে বি আর সি। তাহলে এদের ক্ষমতা কত, 5 আর 4 9। তাহলে ওই 46টা কাজ করার জন্য 9 ক্ষমতা প্রয়োগ করতে হবে। আমাদের কাছে প্রশ্ন করেছে কাজটি শেষ হতে কতদিন সময় লাগে। তা আগে ছিল, আগে আমাদের কদিন কাজ হয়েছিল, আগে 2 দিন কাজ হয়েছিল। এই যে প্রত্যেকে একসাথে 2 দিন করেছিল। তা আগে 2 দিন সবাই মিলে করেছিল, আর পরে যে বাকি কাজটা, সেই কাজটা কতদিন করবে, এই যে এতদিন। কারণ টোটাল কাজ বাই ক্ষমতা সমান সমান সময় বেরোবে, মানে দিন সংখ্যা বেরোবে। অর্থাৎ টোটাল কাজ হবে আমাদের, টোটাল যে সময় সেটা হবে আগে 2 দিন আর পরে 46/9 দিন। তাহলে 2 + 46/9 টোটাল কত হচ্ছে, নিচে 9, 9 দুগুণ কত, 18 + 46 টোটাল কত হচ্ছে, নিচে 9 হচ্ছে, 8 আর 6 14, 4 হাতে 1, 4 আগে 5 আর 1 6, 64/9 দিন। এই 64/9 দিন সময় লাগবে টোটাল পুরো কাজটা শেষ হতে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কেউ যদি কাজ শেষ হওয়ার আগে চলে যায়, তার কাজটাকে কাউন্ট করে জমা করে দিতে হবে, তবেই অঙ্ক ইজি হয়ে যাবে। নাহলে এক্স ধরতে হবে, ব্যাক থেকে মাইনাস করতে হবে। 5 দাগ। 5 দাগের কোশ্চেনটা, এটা খুব সহজ অঙ্ক এবং পরীক্ষাতেও প্রচুর পরিমাণে আসে। তো অঙ্কটা তোমরা খেয়াল করো। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়ায় 6 ঘন্টায় যায়। এটা বর্ধমান, এটা হাওড়া, এই পাশ থেকে ও পাশে যায় 6 ঘন্টায়। এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান আসে, হাওড়া থেকে বর্ধমান আসে 4 ঘন্টা। তাহলে এর লাগছে 6 ঘন্টা, ওর লাগছে 4 ঘন্টা, মানে এ ফার্স্ট হবে, 4 ঘন্টায় চলে আসছে একই ডিস্টেন্স, আর এ স্লো। ব্যাপারটা হচ্ছে দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে, এও 7টায় ছেড়েছে, এও 7টায় ছেড়েছে, মানে টাইম সেম, মানে অঙ্ক আরো ইজি দিয়ে দিয়েছে। টাইম আলাদা যা থাকলেও অঙ্ক ইজি, সেক্ষেত্রে একটা অন্য ট্রিক্স আছে। তাহলে টাইম যখন সেম, তাহলে অঙ্ক একেবারে ইজি। হচ্ছে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে। তারা যে মিলিত হবে, দুটোর আপেক্ষিক সময়ে মিলিত হবে। মানে এও আসছে, এও আসছে, এ স্লো হলে কম যাবে, এ ফাস্ট হলে বেশি যাবে। কোন একটা জায়গায় তো মিলিত হবে। সেই জায়গাটা যে কত সময় পরে সেই জায়গাটায় যাবে, সেটা হচ্ছে আপেক্ষিক সময়। তা আপেক্ষিক সময়, যেমন আমরা গড় গতিবেগের ফর্মুলা মনে রাখি 2xy/x+y, এটা আমাদের সুবিধা হয়। আবার অন্যভাবে বার করা যায়, মোট দূরত্ব হয় মোট সময়। সেরকম আপেক্ষিক সময়ের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে xy/x+y। এটা দিয়ে আমরা আপেক্ষিক সময় বার করতে পারি। অ্যাকচুয়ালি 1/x আর 1/y, এই দুটোকে এলসিএম করে যখন আমরা ক্যালকুলেশন করি, তখন আমরা এই সূত্রটা পাই। সরাসরি আমরা এটা অ্যাপ্লাই করবো, এটা আমাদের মুখস্থ থাকলে অনেক সুবিধা হবে। এটা 1/x + 1/y করে বার করার নিয়ম। এবার কি, এখানে 4 আর 6, তাহলে x আর y এর জায়গায় 6 × 4 বসাই, আর নিচে 6 + 4 বসাই।
ওপরে গুণ আর নিচে প্লাস যোগ, তাহলে ওপরে 4 6 24 আর নিচে 4 6 10। এটাকে কিন্তু পয়েন্ট করবো না, কারণ আমাদের ঘন্টা মিনিটে বার করতে হবে। তা 2 দিয়ে কাটলে এটা 12 হবে, 2 দিয়ে কাটলে এটা 5 হবে। এবার ভাগ করে দিই, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 2, এটা 2/5। যেহেতু ভগ্নাংশে চলে এসছে, এই ঘন্টাটাকে মিনিট করার জন্য আমরা 60 দিয়ে গুণ করে দেবো, কারণ ঘন্টা থেকে মিনিটে 60 দিয়ে গুণ করতে হয়। 5 12 60, অর্থাৎ 2 ঘন্টা আর 12 দুগুণ 24 মিনিট। তা আমাদের এই ট্রেন দুটো ছেড়েছিল কটায়? এই যে 7টায়। আর 7টা থেকে 2 ঘন্টা 24 মিনিট পর কটা বাজে? 7টা থেকে 8টা 9টা, অর্থাৎ 9টা 24। অর্থাৎ ট্রেন দুটো মিলিত হবে 9টা 24-এ। এই হচ্ছে আমাদের টাইম, 9টা 24-এ আমাদের এই সময়টা আমাদের ট্রেন দুটো একসাথে মিলিত হবে। তাই এই যে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি, তোমরা প্রথম থেকে যে কোশ্চেন গুলো, আগে অ্যান্সার সলিউশন দেখো না, আগে এই অঙ্কগুলো নিজেরা সলভ করো, তারপরে না পারলে সলিউশন দেখে নাও এবং দেখো যে 10-এর মধ্যে তোমাদের কত মার্কস হচ্ছে, সেটা কমেন্টে অবশ্যই জানাও। বলা হয়েছে একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 10টা ওভারে রানের গড় যদি 3.2 হয়, তাহলে মোট রান কত হবে? 32। ওকে টোটাল তুলতে হবে 282, তার মধ্যে 32 রান অলরেডি করে দিয়েছে, তাহলে 32 কমিয়ে দিই, তাহলে কত হবে? 250। এই যে 250 তুলতে হবে, বাকি কয় ওভারে? 4 ওভারে, 40 ওভারে। অতএব 250-কে 40 দিয়ে আমি ভাগ করে দেবো, 0 0 কাটবো। 25-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 25-কে 2 ভাগ করলে কত হবে? 12.5। আর 12.5-কে 2 ভাগ করলে হবে 6.25। অর্থাৎ বাকি 40 ওভারে ওকে রানের গড় কত রাখতে হবে? 6.25। এটা হলো আমাদের অ্যান্সার, অপশন নাম্বার ডি। 7 দাগ। 7 দাগের কোশ্চেনটা ট্রি কোশ্চেন, ছোট কোশ্চেন। বলছে অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তরুণের থেকে তত বড়। তাহলে তরুণকে আমি আগে লিখি, এটা হচ্ছে তরুণ, এখানে হচ্ছে অজয়, এখানে হচ্ছে বিজয়। বিজয় ব্যাপারটা আমরা পড়ে দেখে নিই। অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, আগে আছে মানে ছোট, যত ছোট, তরুণের থেকে বয়সে তত বড়। কে? অজয়। তরুণের থেকে বয়সে তত বড়, মানে এর থেকে এর বছরের গ্যাপ যা, ওর থেকে এর বছরের গ্যাপও তাই, কিন্তু অজয়ের থেকে ও বড়। মানে অজয়ের থেকে বিজয় যদি 10 বছরের বড় হয়, অজয়ের থেকে তরুণ 10 বছরের ছোট হয়। অর্থাৎ এই গ্যাপ আর এই গ্যাপ সেম। এবার গ্যাপ যদি সেম হয়, ভালো করে শুনতে হবে, গ্যাপ যদি সেম হয়, এদের মধ্যে গ্যাপ, এদের মধ্যে গ্যাপ, এই গ্যাপ যদি সেম হয়, তাহলে এর বয়সটা থাকবে এদের দুজনের বয়সের মিডিলে, বয়সের যোগফলের মিডিলে। এবার আমাদেরকে বলে দিয়েছে বিজয় আর তরুণের বয়স, এই যে বিজয় আছে আর তরুণ আছে, এদের বয়সের যোগফল 48। যেহেতু অজয়ের বয়সটা এদের মিডিলে আছে, কোন জিনিসের মিডিল বার করতে গেলে 2 ভাগ করতে হয়, মিডিল বার করতে গেলে 2 ভাগ করতে হয়। তাহলে একইভাবে আমি ওটাকে 2 ভাগ করে দিলাম, কত হবে? 24 বছর। অজয়ের বয়স কত? 24 বছর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 8 দাগ। 8 দাগের কোশ্চেনটা একেবারেই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় দেয়। 104 এর স্কোয়ার প্লাস 105 এর স্কোয়ার আর 106 এর স্কোয়ার, এই একক স্থানীয় অঙ্ক চেয়েছে, মানে আমাদের প্রথম ডিজিটটা চেয়েছে, তাই এটাকে নিয়ে বেশি কিছু করা লাগবে না। 4 এর স্কোয়ার, 4 4 16, মানে লাস্ট ডিজিট কত আছে? 6। 5 এর স্কোয়ার মানে 5 5 25, লাস্ট ডিজিট 5। 6 এর স্কোয়ার মানে 36, লাস্ট ডিজিট 6। তাহলে 6 আর 6 12 আর 5 17, তাহলে লাস্ট ডিজিট কত হবে? 7। এটা আমাদের অ্যান্সার। 9 দাগে বলা হয়েছে এক্স এর মাসিক আয় 25,000 টাকা। তাহলে 25,000 আমি আগে লিখলাম, এটা হচ্ছে আমার মাসিক আয়। সে শিক্ষা খাতে ব্যয় করে 10%। তাহলে আমি যদি 10% শিক্ষা খাতে ব্যয় করে দিই, তাহলে আমার কাছে থাকবে কত? 90%। এরপরে 20% ব্যয় করে গৃহ খাতে, তাহলে 20% ব্যয় করে দিলে হাতে থাকবে 80%। এবং বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়। তাহলে এর আবার 15% ও সঞ্চয় স্কিমে, তাহলে 15% খরচা করে দিলে বাকি থাকে 85%। তাহলে অবশিষ্টটা আমাদের এরপরে পড়ে থাকবে। তা বলেছে আয়ের কত শতাংশ খাবার আর জামা কাপড়ে আমাদের ব্যয় হয়। তা এটা যেটা বাকি থাকবে সেটাই আমাদের খাবার আর জামা কাপড়ে ব্যয় হয়। এখানে কটা শূন্য আছে? 3টে, আর দুটো 5টা। এখান থেকে আমরা 5টা শূন্য কেটে দিই। 5 দিয়ে যদি কাটি 2, এটা 5 দিয়ে কাটলে 5 17 85, 2 দিয়ে কাটলে 4, তাহলে নিচে আর কোনো ডিজিট নেই, শুধু ডিজিট আছে 25
ইন্টু 9 আর 4, 4 9 কত 36, আর পাশে একটা 17 আছে, এটাকে আমাদের গুণ করতে হবে। 36কে যদি আমরা 25 বার গুণ করি, 4টে 25 মিলে আমাদের কত হয় 100। 36-এর মধ্যে 36কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 9, তাহলে এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হবে 900 ইন্টু 17। গুণ করবো, দুটো শূন্য, 7 9 63, 3 হাতে 6, 9 কে 9 আর 6 15, তাহলে 15,300 টাকা। এই 15,000 আমাদের বলেছে আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে। আমাদের খাবার আর জামা কাপড়ে এই টাকাটা আমাদের ব্যয় হয়। বলেছে আয়ের কত শতাংশ, শতাংশে চেয়েছে। টোটাল আয় আমাদের 25,000, আর তার মধ্যে খাবার আর জামা কাপড়ে ব্যয় হয় 15,300। তাহলে 25,000-এ 15,300, 100-এ কত পার্সেন্টেজে বেরোচ্ছে। তাই এখানে আমরা দুটো শূন্য কেটে দিই, এখানে একটা, এই 3টে কেটে গেল। 5 দিয়ে কাটলে 5, এটা যদি 5 দিয়ে কাটি 3 5 15, 0 5 6 30, আবার এটাকে 5 দিয়ে কাটি 5 6 30, এটাকে তো কাটাকাটি যাবে না, এটাকে আমরা ভাগ করি। এই যে 306 যে আছে এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 5 দিয়ে ভাগ করার সহজ পদ্ধতি কি, যেহেতু নিচে 5 আছে, 306-এর ডবল কত 612, তাহলে একে ডবল করেছি মানে 5ও ডবল হয়ে গেল, 5-এর ডবল 10, আর নিচে 10 থাকা মানে একটার পরে পয়েন্ট। অর্থাৎ আমরা এইভাবে ভাগ না করেও আমরা মনে করে আমরা অঙ্কের অ্যান্সার বলে দিতে পারি। তাহলে 61.2%, মানে অপশন নম্বর বি আমাদের অ্যান্সার। 10 দাগের কোশ্চেন বলা হয়েছে কি, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। তাহলে আমরা 800 লিখি, নর্মালে করলে অঙ্কটা হয়ে যাবে। দোকানদার পরপর 15% না 10% ছাড় দেয়, তা 15 আর 10 সাকসেসিভ করে 800-র উপরে অ্যাপ্লাই করলেও হবে। অথবা এর ওপরে 800-র উপরে 15% ছাড় দিয়েছে মানে 85% দাম, তার উপরে আবার 10% ছাড় দিয়েছে মানে 90% দাম, এটা করলেও হবে। অথবা ওই 15 আর 10 দুটো সাকসেসিভ করে 800-র উপরে ডিসকাউন্ট দিলেও অঙ্ক হয়ে যাবে। এখান থেকে আমরা যদি করি, এই দুটো কেটে গেল, এই একটা কেটে গেল, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 17, আর 2 দিয়ে কাটলে এটা 4, 4 17 68, আর পাশে একটা 9 আছে, 8 9 72, 2 হাতে 7, 6 9 54, 55 56 57 58 59 60 61, 612। অর্থাৎ আমাদের কাছে প্রশ্ন করেছে কি, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত। অর্থাৎ সেলাই মেশিনের বিক্রয় মূল্য হচ্ছে 612 টাকা, এটা অপশন নম্বর সি। অঙ্কের সিরিজের 10টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকে ভিডিও পজ করে অঙ্কগুলো সলিউশন করে কত নাম্বার হয় সেটা কমেন্ট অবশ্যই জানাবে। আর নেক্সট একটা অঙ্ক আমি HW হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা করে প্রত্যেকে তোমরা জানাবে এই অঙ্কটার অ্যান্সার কত আসছে, অবশ্যই কমেন্টে জানাবে। পরের যে সিরিজ আছে তাতে আমি এই অঙ্কের সলিউশন দিই।